অতঃপর কল কাটে। অরুকে হাতের ইশারায় কাছে ডাকে। অরু উৎসাহিত বড্ড, সহাস্য মুখে তড়িৎ কাছে এসে দাঁড়ায়। কদিন ধরেই তন্ময়ের সব রকম কথাবার্তা শুনছে সে বাধ্যগত মেয়ের মতন। তন্ময় আঙ্গুল তুলে চরণ দেখিয়ে শুধায়। কি পড়ছিস? অবুঝের মতন ওরও পিটপিট করে আঁখি দুটো, যেন প্রশ্নের অর্থ বোঝেনি। দৃষ্টি নামিয়ে চরণ দুটোর পানে ফেলে। ফের দৃষ্টিপাত করে তন্ময়ের গম্ভীর মুখে। চোখ দুটোতেই তার প্রশ্নবোধক চিহ্ন। কি খারাপ পড়েছে সে? তন্ময় বিরক্ত মুখে আদেশ ছড়ে। জুতো পাল্টে আয়, যা। মুহূর্তেই অরুর এতক্ষণ যাবৎ দীপ্তি ছড়ানো মুখশ্রী আধার ছণ্ড হলো। আতঙ্কগ্রস্ত চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে প্রশ্ন করল। কেন, এই জুতোতে কি সমস্যা? তন্ময় পরিষ্কারভাবে বেশ অবলীলায় জবাবে বলল। নিজের উচ্চতা অনুযায়ী জুতা পরে আয়। বাক্যটি অরুর চখমিত হৃদয়কে ক্ষিপ্র প্রভাবে রক্তাক্ত করে। ম্লান চোখে চেয়ে রয়, যেন তন্ময় বেশ অন্যায়িত বাক্য বলে ফেলেছে, দণ্ডনীয় অপরাধ করে বসেছে। ওরও বরাবরই একান্ত উচ্চতা নিয়ে কুণ্ঠিত। সবসময় উঁচু জুতো পরতে চাইবে। পা মচকায়, ছিলে যায়, তাতেও হিলস পরা বন্ধ হয় না ওর। সেবার তো সবগুলো হিলস কেটে দিয়েছিল তন্ময়। ফের কিনেছে মেয়েটা। ও কি কোনোভাবে তাদের উচ্চতার মানানসই নিয়ে পড়ে আছে? বিষয়টা মস্তিষ্কে আসতেই হাসি পায়। কারণ অরুর উচ্চতা ঠিক তার বুধ অবধি। বুক অবধি। বিষয়টা তাকে সর্বদাই আনন্দ দেয়, উচ্ছ্বাস অনুভব করায়। ইচ্ছে মোতাবেক ওর গোবর ভর্তি মাথাটা অনায়াসেই ধরা যায়। বোকা কোথাকার! তন্ময় এবারে উঁচু গলায় ধমকে ওঠে। যাচ্ছিস না কেন? স্লিপার ধরনের জুতা পরবি। 1 ইঞ্চি উঁচু হলে খবর আছে। অরুর নাকের পাটা দুটো ফুলল। ছলছল করল নয়ন যুগল। কেঁদে ফেলার আগাম বার্তা। অভিমানে বুক ফলিয়ে বলল। যাব না। এরপর হনহনিয়ে বেরিয়ে গেল। তন্ময় শব্দহীন হাসল, তবে মাথা ঘামালো না। ওকে তার চেনা আছে, জানা আছে, ঠিকই সময় মতো উকি ঝুঁকি দেবে। এই ট্যুরও মিস দেবার মতো মেয়ে না। লাগেজ লকড করে দেওয়াল ঘড়ি দেখল তন্ময়। 2:30। 10 মিনিটের মধ্যেই মাইক্রো আসবে। সে ডাইনিং থেকে হাত ঘড়িটা তুলে পরে নিল। চুলে ব্যাক ব্রাশ ছোয়ালো, পারফিউম ছিটালো, ওয়ালেট পেছন পকেটে ভরে রাখলো। ফোন ডান হাতে তুলে নিয়ে বাম হাতে লাগেজ টেনে বেরুলো কক্ষ ছেড়ে। অরু বাইরেই দাঁড়িয়ে, নত মুখে লাগেজ হাতে। খেয়াল করলেই দেখা যাচ্ছে অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। চরণে স্লিপার জুতো। তন্ময় হাসে, ডাকে। আয়। অরু এগিয়ে আসতেই তন্ময় ওর গাল টেনে ধরে আদুরে ভঙ্গিতে ললাটে এক চটপট শুকনো চুমু বসিয়ে মৃদু গলায় জানায়। তোর আমার এই উচ্চতার ডিফারেন্স দেখতে ভালো লাগে। এই যে তুই আমার বুকে, এই যে তুই আমার বুক বরাবর, এটা আমাকে প্রশান্তি দেয়। ওরও আশ্চর্যান্বিত। কিয়ৎক্ষণ মস্তিষ্ক যেন সংযোগ বিচ্ছিন্ন করেছে। সংযোগ হতেই একগাল হেসে তন্ময়ের বুকে আছড়ে পড়ে। তন্ময় দাঁত দ্বারা জিহ্বা কেটে সতর্ক চোখের দৃষ্টি নিচে ফেলে এবং কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। একই বিষয় ঘটেছে। মোস্তফা সাহেব অবরুদ্ধ, ইতিমধ্যেই মাথা ঘুরিয়ে ফেলেছেন। হতাশ তন্ময় চোখ বুজে কপাল চেপে ধরে। কবে যে ওর জ্ঞান বুদ্ধি হবে! দুহাতে আলতোভাবে সরিয়ে দেয় অরুকে। জবেদা বেগম খেতে ডাকছেন উচ্চ কণ্ঠে। তন্ময় তড়িৎ সিঁড়ি ভেঙে নিচে নামছে। অরুও প্রাণোচ্ছলে রূপান্তরিত হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বের এক বুক অভিমানিনী মেয়েটি যেন এই মেয়ে নয়। হেসে দুলে হুমড়ি খেয়ে পিছু নিয়েছে তন্ময়ের। জবেদা বেগম লাঞ্চ বক্স তৈরি করেছেন 4টি। কয়েক রকম খাবার বানিয়েছেন। এর মধ্যেই অরুর পছন্দের মোমোসও সুমিতা বেগমও একটি চমৎকার ডিশ প্যাক করে দিয়েছে। আনোয়ার সাহেব মেয়ের জন্যে সামান্য বিচলিত বটে। চঞ্চল মেয়েটাকে দূরে ছাড়তে অন্তপটে খচখচ হচ্ছে। মোস্তফা সাহেব তেমন কিচ্ছুটি বলেননি। গোমরা মুখে চেয়ে শুধু বিড়বিড়িয়ে বলেন। ওরুকে দেখে রেখো।
তন্ময় তাদের দুর্ভাবনা বোঝে। অরুকে নিয়ে সবার আশঙ্কাটুকু বোঝা খুবই স্বাভাবিক। ও যা পিচ্ছু ধাঁচের, ওকে কন্ট্রোলে রাখা মুশকিল তো অবশ্যই। অন্যদিকে দীপ্ত ভীষণ ইমোশনাল। ছেলেটা চোখজোড়া রক্তিম, খুব করে তাদের সঙ্গে যেতে চেয়েছিল, তবে সম্ভব নয়। ও টিউটোরিয়াল এক্সাম চলছে, এক্সাম না চললেও ওকে নেওয়ার প্রশ্নই ওঠে না। দ্বার পেরিয়ে বেরুতেই মাইক্রো দেখা গেল। ইতিমধ্যেই পৌঁছে গেছে ভ্রমণ গাড়ি। গাড়ির ভেতরের কেউই বেরোলো না, তবে অন্দরে বসেই গর্দান বের করে সালাম ঠুকলো এক একজন। তন্ময় বিদায় জানিয়ে অরুকে নিয়ে গাড়ির কাছাকাছি এলো। গাড়ির পেছনের গদির দরজা খুলে দিল রিয়ান। গাড়িটা মূলত তিনটি সারি বেঁধে আসলো। ঠিক পেছনের গদি ফাঁকা, বাকি সবগুলো লেপ্টে বসেছে সম্মুখে। তন্ময়ের অনুভূতি ঠিক কী সে জানে না। এমন দেখানো প্রাইভেসি দিয়ে কি বোঝাতে চাচ্ছে? কথা বাড়ালো না। সামনেই পরিবারের সদস্য। অরুকে বসিয়ে সেও উঠে বসলো। অরু জানালার কাঁচ নামিয়ে হাত নাড়ছে। তার সজীব মুখশ্রীতে সূর্যের কিরণ পড়ছে। সেই দৃশ্য দেখে আনোয়ার সাহেব অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালেন। হেসে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, মেয়েটা যে এত তন্ময় পাগল, আমি বুঝতে পারিনি আগে। মোস্তফা সাহেব গম্ভীর মুখে রইলেন। মনে মনে ব্যঙ্গ করে বললেন, আর আমার অপদার্থ ছেলেটা যে কত পাগল তোর মেয়ের জন্য, তা তুই জানলে হার্ট ব্রেক খাবি। গাড়িটি ধীরে সুস্থে শাহজাহান দোরগড়া পেরিয়ে বেরিয়ে গেল। বাড়িটা এখনই কেমন নীরব নির্জীব লাগছে। অরুকে তন্ময়ের বন্ধু বান্ধব 7 জনম আগে থেকেই চেনে। সামনাসামনি পরিচয় পূর্বে একবার মাত্র হয়েছিল, তাও তাদের সহস্র আবেদনের পর। জনাব শাহজাহান তন্ময় রাজি হয়েছিলেন, তবে দিয়েছিলেন অজস্র সতর্ক বার্তা। সেসব পালন করার প্রতিশ্রুতি বন্ধুদল দিয়েছিল বলেই সে অরুকে এনেছে। এর অবশ্য কারণ আছে। বন্ধুদের মুখ চলে ট্রেনের গতিতে। বন্দুকের বুলেটের মতো শুধু নষ্ট অশ্লীল কথা বেরোয়। এসব অরু শুনে বসলে বিপদ অবশ্যই তন্ময়ের, বন্ধুদের নয়। তারা উল্টে তন্ময়কে বিপদে ফেলতে মুখিয়ে আছে। তাই আজ অরুকে পেয়ে মাহিন উৎসুক বড়। শটানভাবে চুপচাপ পুতুলের মতো বাচ্চা বাচ্চা মুখের মেয়েটাকে দেখে তার মুখ চলল একাগ্রভাবে। আসসালামু আলাইকুম মামুনি, আর ইউ এক্সাইটেড? অরু আশ্চর্য হলো এই সম্বোধনে। তাদের মামনি হলে কি তন্ময়েরও সে মামনি? তৎক্ষণাৎ প্রশ্নবোধক চোখে মাথা ঘুরিয়ে তন্ময়ের পানে চাইল। তন্ময় তখন চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে চেয়ে মাহিনের দিকে। শক্তপোক্ত চাহনি জানান দিচ্ছে, তোকে জাস্ট পিষিয়ে খেয়ে ফেলবো। মাহিন বোঝার মতো করে জিহ্বা কেটে ডাক নাম সংশোধন করে ফের বলে, ওহ সরি, মাই মিস্টেক। আসসালামু আলাইকুম ভাবি, আর ইউ এক্সাইটেড? অরু বোঝার মতো হেসে মাথা দৌড়ালো। সালামের জবাব দিয়ে বাধ্য গলায় প্রত্যুত্তরে বলল, জি ভাইয়া, অনেক এক্সাইটেড। সুহানি সামনেই ছিল, আপাতত পিছু ঘুরে আছে, অরুকে দেখছে, শব্দ করে হাসছিল। এ যাত্রায় অরুর গাল আদুরে হাতে টেনে বলল, একদিক দিয়ে মামনি ডাকা ভুল নয়, কিন্তু তুমি অনেক ছোট। তন্ময় বাচ্চা বউ বানিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছে। রিয়ান ড্রাইভ করছিল, সড়ক পথে চেয়েই জানালো। তন্ময় হাত বাড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে অরুর কানে ইয়ারপিস ঢুকিয়ে দিল। অরু চোখ তুলে চেয়ে আছে। তন্ময় ওর চোখ হাতে দিয়ে ঢেকে গম্ভীর কণ্ঠে বলল, শালার বাচ্চা, তোর মুখ বন্ধ কর। বেবি কি, লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। রিয়ান সহ বাকিরা নিষ্ঠুর দানবের মতন হেসে উঠল। কম্পন সৃষ্টি হলো মাইক্রোর ভেতরটায়। তন্ময়ের এই প্রোটেক্টিভ রূপ তারা দারুণ উপভোগ করছে। সামনের দিনগুলো চমৎকার কাটবে। মাইক্রোর ভেতরে এয়ার কন্ডিশনার আছে, তবে তা বন্ধ। কেন? কারণ তন্ময়ের প্রিয়তমা প্রকৃতির উত্তপ্ত হাওয়া উপভোগ করবে। পুতুলের মতন আঁখি দুটি দ্বারা চেয়ে যখন বলল, ভাইয়া উইন্ডোজগুলো খোলা থাকুক, তখন মাহিন উত্তাপে গলগল করে ঘামছে। খ্যাপা সূর্য কিরণের তাপে অচৈতন্য হওয়া বাকি। তবুও অরুর আবদারটুকুর মুখে শক্তপোক্ত এক না বলতে বড্ড নারাজ। সে রুস্তমের সঙ্গে চোখাচুকি করে।
দুই বন্ধু অনিচ্ছাকৃত রোবটের ন্যায় মাথা দোলায়, সহমত। ওদের নাস্তানাবুদ হতে দেখে তন্ময় ঈর্ষাদ পৈশাচিক আনন্দ পায়। অন্যত্র অরু আত্মহারা, সমর্থন পেয়ে উচ্ছ্বাস বদনে প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যাকুল সে। মাইক্রোতে মোট 6টা উইন্ডো, প্রদীপ্ত সূর্যের তাপে মস্তক গলে যাবার উপক্রম। প্রত্যেকটি উইন্ডো খোলা, আর অরুর পার্শ্ববর্তী উইন্ডোতে সূর্যের উত্তপ্ত কিরণ পড়ছে, ঠিক ওর মুখমণ্ডলের ওপরেও। ওই দৃশ্য কিয়ৎক্ষণ অবলোকন করে তন্ময়। ওর ফর্সা মুখটা রক্তিম হয়ে যাচ্ছে, ভরাট গাল দুটো লালিত। মুহূর্তেই অরুর হাত টেনে একান্ত কাছে আনে। এহেন আকস্মিক কাণ্ডে অরু হক চকিয়ে যায়, ধাতস্থ হয়ে মাথা তুলে চায়, দৃষ্টিতে প্রশ্ন। অতঃপর কৈফিয়ত না পেয়ে প্রশ্ন করে বসে। কি হলো? অরুর প্রশ্নের প্রত্যুত্তর করে রুস্তম তার পুরুষালী কণ্ঠখানা কৌতুককর শোনায়। তোমার সুন্দর মুখটা সূর্যিমামা বসেছে, এটা তোমার পার্সোনাল বড় ভাইয়া মানতে চাইছে না। যদিও তোমার বেবি স্কিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো। তন্ময় রুক্ষ মূর্তি রূপ ধারণ করে ফেলেছে, বুদ্ধিদীপ্ত চোখ দুটো গম্ভীর, ললাটে 4টে নিষ্ঠুর ভাঁজ পড়েছে, ওষ্ঠদ্বয় একে অপরের সঙ্গে প্রগাঢ়ভাবে লেপ্টে। সন্তর্পণে হাতের তালুর মুঠোয় রাখা ইয়ারপিস দুটো পুনরায় অরুর কানে নির্বিকার চিত্তে ঢোকালো তন্ময়। এক একটি বন্ধুর মুখশ্রীর পানে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে শেষমেশ সতর্ক কণ্ঠে গর্জিয়ে উঠল। ওর সামনে ফালতু কথা না, শুধরে থাক, ওয়ার্নিং দিচ্ছি। মাহিন যেন কৌতুক শোনে, ক্রূর রবে হাসে, আমোদেই ভ্রু নাচিয়ে শুধায়। না শুধরালে কি করবি? শাহজাহান তন্ময় চাচা ঠিক কি করবে জানতে আগ্রহী বড্ড। রিয়ান ড্রাইভিংয়ে মনোযোগ সত্তা হয়েও সুরে সুর মেলায়। বল বল কি করবি? আমি তো এক্সাইটেড ওরুর মতন। আমাদের স্মল বেবি এই ট্যুর নিয়ে এক্সাইটেড এবং আমিও। তন্ময়ের চোয়াল শক্ত হয়, চাপা স্বরে ধমকানো সুরে বলে। লাথি খাইস না, বলছি না এসবে ডাকবি না ওকে। রিয়ান অসহায় ভঙ্গিমায় আওড়ায়। এমন বাচ্চা মেয়েকে কি বলে ডাকবো? তন্ময়ের নির্বিকার প্রত্যুত্তর। ভাবি। ইস, এই সম্বন্ধে ডাকতে লজ্জা লাগে। ওই বাচ্চা মুখটা কি আমাদের ভাবের কাতারে পড়ে? মাহিন মাথা দোলায় ক্রমান্বয়ে। তন্ময় অতিষ্ঠ এবং হতাশ। এই মুহূর্তে তার অনুশোচনা হচ্ছে, ওদের সাথে অরুকে সঙ্গে নিয়ে ট্যুর দেওয়াটা নির্বুদ্ধিতা। তন্ময়ের ভোতা পুরুষোচিত মুখাবয়ব দেখে রুস্তম মুখ টিপে হাসছে। তন্ময়ের পার্শ্ববর্তী আসনে বসা নির্বোধ নির্ভেজাল অদিতি অরুকে দেখে বলে। ওরুর কানে ইয়ারপিস দিছিস কেন? বেচারি লেপ আউট ফিল করবে, ইয়ারপিস খোল। তন্ময় দাঁতে দাঁত পিষে ভ্রু দুটো নাচিয়ে চেয়ে কাটকাট গলায় বলে। করুক, তোর ভাবতে হবে না, আমার বউকে নিয়ে আমাকেই ভাবতে দে। রিয়ান, মাহিন আর রুস্তম দৈত্যের ন্যায় হেসে ওঠে। ওদের হাসির তোপে পড়ে অসহ্য সুখানি। অতিষ্ঠ ওদের কর্মকাণ্ডতে চোখ রাঙিয়ে তাকায় রিয়ানের দিকে। ওর উদ্দেশ্যেই শাসানো গলায় বলে। উফ, থাম তোরা, ঘুম ধরছে। সারা রাত ট্যুর প্ল্যানিংয়ের চক্করে ঘুম হয়নি, এখন ঘুমাবো, ঘুমাতে দে, আল্লাহর দোহাই লাগে। সুহানির এই কথাতে মুখ দ্বারা রিয়ান আর একটি শব্দ বের করার স্পর্ধা দেখায় না, নীরব রয়। এতে অসন্তোষ মাহিন। অষ্টদয় ফুলিয়ে রাখে। একজন বউকে ভয় পায়, অন্যজন বউকে অন্তঃকরণের পিঞ্জরে বন্দি করে রাখে। এদের মধ্যে সিঙ্গেল যে লেকআউট এবং বিষণ্ণ অসাধারণ নীরবতায় তন্ময় সন্তুষ্ট অনুভব করে। স্বস্তির শ্বাস ফেলে। অরুর কান থেকে ইয়ারপিস খোলে, ওর মাথাটা একান্ত কাঁধে চেপে আদেশ করে। কবুতরের মতো ছটফটানো বন্ধ কর, চোখ বুঝে ঘুমা, লম্বা জানি। ট্যুর নিয়ে প্রবল উৎসাহিত অরু গত রাত ঘুমোতে পারেনি। নিদ্রার নটুকু আসেনি সারা রাত। নিশাচর প্রাণী প্যাঁচার মতো সজাগ ছিল ভোরের আগ পর্যন্ত। চোখ দুটি ছোট ছোট হয়ে আছে, ঈষৎ রক্তিমও বটে। তন্ময়ের কথাই অনুভব হয় নির্ঘুম চোখ দুটোর তন্দ্রা প্রয়োজন। প্রাণোচ্ছল ভঙ্গিতে বেশ আমোদেই তন্ময়ের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে চোখ বুঝল। এই দৃশ্যে ফ্যাচ ফ্যাচ করে হাসে। তন্ময় চোখ রাঙিয়ে ঘাড় ঘুরিয়েই
ফেলে। নীল সাদাটে গগনের বুক চিরে ওরা স্বাধীন পাখিদের মতন শহুরে সড়কপথ পিষে ছুটছে মাইক্রোটি। মাইক্রো অনুসরণ করছে নির্বিহীন ঈষৎ সংখ্যক পাখি দল। কার ভ্রমণে কতটুকু তার প্রতিবন্ধিতা চলছে যেন। রিয়ান 2 ঘন্টা খানেকের মতো ড্রাইভ করেছে। এই মুহূর্তে সরু এক সড়কের নৈকটের মাইক্রো থামালো। এর বেশি ড্রাইভ করা তার পক্ষে সম্ভব নয়। গত রাত তার পর্যাপ্ত ঘুম হয়নি। ট্যুর সম্পর্কিত রচনার প্রণালী সাজানোর ব্যগ্র ছিল। ড্রাইভিংয়ের আসন ছেড়ে বেরোলো বিদ্যুৎ গতিতে। এ যাত্রায় পরিষ্কার এবং ম্ল্যান কণ্ঠে ঘোষণা দেবার ভঙ্গিতে বলল, এখন ড্রাইভ করবে আমাদের চাচা ওরফে মাহিন মজুমদার। করতালি হোক। সূর্যি মামার উত্তপ্ততা মৃদু হয়ে এসেছে। বাতাবরণের মিষ্টি স্পর্শ শীতল ড্রাইভিংয়ের পার্শ্ববর্তী সিটে মাহিন তন্দ্রার তোপে তুলছিল। এই সিটে মাথাটা এলিয়ে দিলে কোনাকুনি ভাবে আকস্মিক করতালির ধ্বনিতে হক চকিয়ে উঠল। কাঁচা তন্দ্রার রেস তখনও কাটেনি। ঈষৎ রক্তিম চক্ষু যুগল পিটপিট করে চেয়েছে কেবল। মুখাবয়ব পরাকাষ্ঠ গম্ভীর। নিশ্ছিদ্র এক প্রলয়ঙ্কারী দৃষ্টি তাকে করেছে রিয়ানের পানে। যেন বৃষ্টি দিয়েই ধনুক বাণ ছুঁড়ে এফোর ওফর করছে রিয়ানের জ্যান্ত হৃৎপিণ্ড। অরুর গভীর তন্দ্রা ছুটেছে। তন্ময় অসন্তোষ। রিহান এহেন আমোদেই ফের হঠাৎ কথা বলল। বেরিয়ে ড্রাইভ কর। দোলমোলো করছে। পাপড়ি যুগল জোরপূর্বক মূর্ছে আসছে। রিয়ানের কথা কানে নেয় না। পুনরায় সিটে রাখা এড়িয়ে জানায়, আমার দ্বারা হবে না, ঘুমের তোপে গাড়ি কোথাও মেরে দেব। রুস্তম নাক ডেকে ঘুমুচ্ছে। সুহানির কানে ইয়ারবাডস ঢোকানো। দুজনেই এই কোলাহলপূর্ণ ব্যাপারে নির্বোধ। তন্ময় তাদের বিরক্ত চোখে কিয়ৎক্ষণ দেখে বেরিয়ে আসা যায়। অরু তড়িৎ বেরোয় তন্ময়ের পেছন পেছন। তন্ময় ড্রাইভিং যে বসতে বসতে বাহিনীর উদ্দেশ্যে বলে, পেছনে গিয়ে ঘুমা। যেন এই বাক্য শোনবার প্রত্যাশাই ছিল মাহিন। বিলম্ব না করে উৎফুল্ল বদনে বেরিয়ে গেল। ইতিমধ্যেই রিয়ান অবসরগ্রস্ত ভঙ্গিতে মাইক্রোর পড়েছে। মাহিনা ওর শরীরে চরণ ফেলে আতশোয়াভাবে চোখ জুড়ে বুঝে নিয়েছে। সকলেই আপাতত সুগভীর নিদ্রা আচ্ছন্ন। অরু ড্রাইভিংয়ের পাশে বসেছে। তন্ময় গাড়ি রিস্টার্ট করেছে। ইতিমধ্যেই তারা ঢাকার শহরে পথঘাট হতে বহুদূর। মফস্বলের নৈকট্যে সবুজে রাঙানো নৈসর্গিক চিত্রটা এক অপরূপ অর্পিত। দুর্দান্তের যেথায় দৃষ্টি যায় শুধুমাত্র গাছেদের সমাহার। আধারচ্ছন্নতায় পড়া চাঁদের আলো নেই যেন এক টুকরো স্বর্গ। সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট পৌঁছতে রাত 11:30। তখন মনুষ্যদের যাতায়াত শিব দ্বীপ্রহরের তুলনায় কম। নিষ্পাপ চতুর্দিক। মাইক্রো কোথাও থামে না। সোজা বাগান বাড়ির উদ্দেশ্যে ছোট। সবাই বিধ্বস্ত ক্লান্ত। পৌঁছেই ভোজন সেরে নিজেদের গদিতে আয়েশ করে ঘুমোবে। সর্বপথ তন্ময় ড্রাইভ করে। অরু এই ঘুমায়, আবার এই সজাগ থাকলে খুব বন্ধ হয় না, ক্রমাগত চলে। তোতা পাখির ন্যায় যত সব বেহিসেব প্রশ্ন করতেই থাকে। পেছনে আধ বসা মাহিন এবং রিয়ান বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। তারা সবসময় ভেবেছে অরু কম কথা বলে, শান্ত স্থির। অথচ সচক্ষে এই দৃশ্য দুজন ভাষাহীন। অবশ্য ইব্রাহিম সেবার মজার সুরে বলেছিলেন, ওরকে এখনো চিনিস নাই? ও অসহ্য রকমের চঞ্চল, একবার মিশে গেলেই চিনবি। ঠিক পশ্চিমের কোলাহল ধ্বনি হতে সুদূরে স্থাপিত রুস্তমদের বাগান বাড়ি। এই যাত্রায় বাগান বাড়ির দোরগোড়া ছুঁয়েছে তাদের মাইক্রো। পুরাতন আমলের বাড়িটি সুউচ্চ প্রাচীর ও গাছপালা দ্বারা আবৃত। প্রাচীন ছাদের প্রাচীর ঘেঁষে অর্পিত একটি কৃষ্ণচূড়া গাছ। গাছের শাখা বিস্তৃত। বাতাবরণে দুলছে ঝুলন্ত লতা পাতা। দারোয়ান ইয়াসিন মোল্লা দ্বার খুলে দিয়েছে।
কেয়ারটেকার বাবু মিয়া ইতিমধ্যেই দাঁড়িয়ে তাদের অপেক্ষায়। গাড়ির ধ্বনি শুনে অন্দর হতে বেরিয়েছে ইব্রাহিম, সৈয়দ এবং কলিজা ঐশী। ইব্রাহিম আর সৈয়দ গতকালই সিলেট পৌঁছেছিল। এলিজা ঐশী আজই সাজের সময়ে এসে পৌঁছিয়েছে। দুজন প্লেনে করে এসেছে। মাহিন বেরিয়েই অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকাতে লাগলো। দীর্ঘক্ষণ বসে থেকে মেরুদণ্ড বেঁকে গেছে যেন। সুহানি বেরিয়েই এলিজা ঐশীর আলিঙ্গনে মত্ত। রিয়ান বেরুলো ঘুম কাতুরের চোখে। ওরও চেয়ে তন্ময়ের পানে। তন্ময় বেরোচ্ছে না বলে সেও বসে। তন্ময় গাড়ি পার্ক করতে উত্তর দিকে ড্রাইভ করছে। ওখানে একটি গাড়ি ইতিমধ্যেই পার্ক করা। গাড়িটার পাশেই সেই মাইক্রো পার্ক করলো তন্ময়। আপন সিট বেল্ট খুলে ওরুর সিট বেল্ট খুলতে কোমর বাঁকিয়ে হাত বাড়ালো, শুধালো। টায়ার্ড? অরু গর্দান নাড়ল ক্রমান্বয়ে, বলল, আপনি সেই কখন থেকে ড্রাইভ করেছেন, নিশ্চয়ই খুব ব্যথা করছে কোমর। তন্ময়ের মলিন মুখাবয়ব জুড়ে দুষ্টুমির ভিড় জমালো, যা সে অনায়াসে লুকিয়ে ফেলল। গম্ভীরতা বিরাজমান। দুজনেই মুখশ্রী। এই মুহূর্তে ঘনিষ্ঠতায় সিট বেল্ট খুলে তন্ময় ডান ভ্রু তুলে বলে, মালিশ করে দিবি? অরু মাথা দোলালো, মুখ বাড়িয়ে আকস্মিক তন্ময়ের গালে ওষ্ঠদয় ছোঁয়ালো। মৃদু গলায় প্রত্যুত্তরে বলে, দেব? তন্ময় কিয়ৎক্ষণ আশ্চর্য হয়। এবার সত্যিই আগ্রহী, উত্তেজিত, উৎকণ্ঠিত। সে অপেক্ষারত। অঙ্গ প্রত্যঙ্গে হওয়া যন্ত্রণা ওর মোলায়েম হাতের স্পর্শ পেতে ব্যগ্র। কৃষ্ণচূড়া গাছটির মাথার ওপর ঠিক আসমানের বুক পকেটে জ্যোৎস্নাময়ী একটি চাঁদ বসেছে। চাঁদ জুড়ে আলোক বিন্দুর মতো জাজল্যমান নক্ষত্রের নিবাস। ঝরঝরে হাওয়ার স্পর্শে দুলছে কৃষ্ণচূড়া গাছটি। এই বাগান বাড়িটি বেশ বিস্তৃত, খোলামেলা। দর্শন মাত্রই প্রশান্তি অনুভব হয় নয়নে। হৃদয়ের সব অবসাদ উড়ো চিঠি হয়ে যায়। উঠোনখানা পরিপূর্ণরূপে কৃষ্ণচূড়া ফুল দ্বারা আচ্ছাদিত। হাওয়ার স্পর্শে সেসব দিকভ্রান্ত, উৎকণ্ঠিত। এক একটি ফুলের উপর পা ফেলতে দ্বিধাগ্রস্ত মন। ধীর গতিতে পদক্ষেপ ফেলতে হচ্ছে প্রাঙ্গণে। কৃষ্ণচূড়া গাছটির অদূরেই কয়েকটি চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া। তন্ময় বসেছে ছবিটিতে। তন্ময় পাশে রিয়ান বসেছে মেরুদণ্ড এলিয়ে। শান্ত হওয়ার স্পর্শে আমোদিত নয়। আরহামকে হেলে দুলে বসেছে এক একজন। ইতিমধ্যেই সংগৃহীত খাবার দাবার গরম করা হচ্ছে। খেয়ে দিয়ে এক গভীর ঘুমে ছাপানো হবে। এটিই তাদের গ্লানি দূর করার একটি মাত্র মাধ্যম। ঘুম কাতুরে মাহিন অবচেতন হবে ভাব। রিয়ানও বেশ তথস্থ। অন্যত্র অরুর বিদ্যমানতা তাকে নিষেধাত্মকের সম্মুখে ফেলেছে। বাদিকের আসনে বসা তন্ময়ও সতর্ক বাণীময় সূক্ষ্ম দৃষ্টিতে চেয়েছে দুইবার। উপায় অন্তর না পেয়ে সিগারেট বক্সে ভরে ফেলল, পকেটে ঢুকিয়ে নিল আলগোছে। ভোতা মুখে বন্ধুর মুখশ্রী পানে চেয়ে তেরছাভাবে প্রশ্নাত্মক করল, রেখেছি, ইউ হ্যাপি ব্রো? তন্ময়ের হাতে লেবু শরবত, কাচের গ্লাস, ঠান্ডা আইসিকিউ দেওয়া। কিছুক্ষণ পূর্বেই দিয়ে গিয়েছেন বাবু মিয়া। ভদ্রলোক উল্লাসেই আছেন। অতিথি আপ্যায়নকারী আত্মভাব তার। একত্রে এতগুলো বন্ধু বান্ধব দেখে তিনি আপ্লুত, যেন নিজের শৈশব দেখেছেন। গদগদ গলায় ক্ষণে ক্ষণে এসে এক এক করে প্রশ্ন করছে সবার পছন্দ অপছন্দের। সেই মোতাবেক খাবার তালিকাকৃত বুঝবেন। খাতা কলমও তার হাতে ছিল। এই মুহূর্তে তন্ময়ের দৃষ্টি অদূরে, ঠিক সামনে অরুর দিকে। আরও কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাসছে যাদের ছবি ক্যাপচার করছে। পাশাপাশি এলিজা ঐশীও দাঁড়িয়ে। রমণীদের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। তন্ময় নিজের প্রগাঢ় চাহনি ফিরিয়ে আনো। সৈয়দের চোখে চোখ প্রশ্নের প্রত্যুত্তর করে। ইয়েস, মাইন্ড ব্লোয়িং। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। রিয়ান উচ্চ কণ্ঠে হেসে ওঠে। ভোতা মুখের একনিষ্ঠ সৈয়দের পুরুষালী কাঁধ চাপড়ে সতর্ক করার তাগিদাতে বলল, মামা সাবধান, বি সুপার কেয়ারফুল ফ্রম আওয়ার তন্ময় চাচা। সে খাঁটি বউ পাগল। কোন লেভেলের বউ পাগল সচক্ষে না দেখলে বুঝবি না। পুরাই প্রোয়াক্টিভ। আমি ওরুকে বেবি ডাকছি দেখে পারছিল না আমায় জিন্দা কবর দিতে।
চোখের চাহনি দিয়ে ভস্ম করতেছিল। তন্ময়ের ভ্রুদয়ের মধ্যস্থানে গুটি কয়েক ভাঁজ পড়ে। ডান ভ্রু তুলে এসে চাপা স্বরে ধমকের সুরে বলে, আমার বউকে আমি এখনো বেবি ডাকিনি, শালা তুই ডাকার সাহস পাস কই? এবার সৈয়দও ফিক করে হেসে ফেলে। রুস্তম দানবের মতন উচ্চ কণ্ঠে হাসছে, ভালো তালে তাল মিলিয়ে হাসছে বাকিরাও, যেন পৃথিবীর অন্যতম কৌতুক। রিয়ান দুহাত তুলে ফেলে স্যারেন্ডার হওয়ার ভঙ্গিমায় তড়িৎ নিজের ভুল ত্রুটির স্বীকার করে বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন জনাব। আমি কাল থেকে বেবি ডাকবো। আজ রাতে তো তুই এভাবে কয়েক শতবার জান, মাই বেবি, সোনামণি ডাকতে থাকবি। রুস্তমের টনক নড়ে, উদ্গ্রীব সয় দৃষ্টি কণ্ঠে উৎসুক হলে রুস্তমের মনটা বাড়ে। এই আজকে তাহলে তন্ময়ের মধুচন্দ্রিমা হতে যাচ্ছে। তন্ময় নির্বিকার ভঙ্গিতে শরবত খাচ্ছিল, পরোয়া করছিল না একটি বাক্যেরও। শেষ মুহূর্তে আকস্মিক এহেন বাক্য কানে প্রবেশেই পিলে চমকে ওঠে, শিহরণ বয়ে যায় মেরুদণ্ড বেয়ে, হৃদয়ে উথাল পাথাল বেগতিক ঢেউয়ের জোয়ার। এ বেলায় খুক খুক করে কেসে ওঠে, ঢোক গিলতেই শরবত মস্তকে উঠে আসে। নিজেকে ধাতস্থ করে সম্মুখে চায়, দাঁতে দাঁত চেপে নিচু স্বরে আওড়ায়, শাট ইয়োর ডার্টি মাউথ। তুমি করলে ডান্টি না, আমার বললে ডাটি। ও এবারে আর তন্ময়ের সতর্কতার বাণী ছুটতে হয়নি। ওরও কাছাকাছি আসতেই সবাই নীরব স্থির হাসি। ওরও এসে বিহবল কণ্ঠে শুধালো, কি হয়েছে, আপনি কাশছিলেন? তন্ময় মুখ খোলার সুযোগটুকু পেল না। রুস্তম সুর তুলে প্রত্যুত্তরে বলল, এই কাশি আসল কাশি নয় মামনি, এই কাশির এক ভিন্ন অর্থ আছে। কাশির আবার অর্থ হয়? মাহিন অকপটে বলে, আছে। কি অর্থ? অরুর ব্যাকুল প্রশ্ন। তন্ময় চূড়ান্ত হতাশা, অনুরাগ শূন্য মুখাবয়ব, অসহ্য চোখে চেয়ে রাস্তা মুখ ঘুরিয়ে বলে, অর্থ হচ্ছে তন্ময় তোমায় মিস করছে। অরু আশ্চর্য হয়, কাশির যে এমন তাৎপর্য রয়েছে তা জানতো না। তন্ময় বাঁকা চোখেতে দেখে বলে, জ্যোতিষী স্টিল সিঙ্গেল, স্যাড। বলে আর দাঁড়ালো না, অবুঝ অরুর কাঁধ ধরে বাড়ির অন্দরে ঢুকে গেল। রুস্তম আহত চোখে চেয়ে তার দুর্বল জায়গাতে প্রহার করেছে। গার্লফ্রেন্ড নেই বলে এভাবে কটাক্ষ করবে? ইব্রাহিম হেসে ওঠে, স্রোত গলায় শুধায়, আমি বলছিলাম না, বিশ্বাস হলো তবে? মাহিন যেন এখনো বিশ্বাস করতে অপারগ। ভাই, তন্ময়ের সেই ধৈর্য আছে। গাড়িতে অরু তোতা পাখির মতো বলেই যাচ্ছিল, আর তন্ময় স্থির ভঙ্গিতে শুনছিল, আবার সাবলীলভাবে জবাবও দিচ্ছিল, যেন এমনটা নিত্যদিনই হয়। সোহানি এসে দাঁড়িয়েছে সবে মাত্র, এই কথা শুনেই চটে যায়। এতে এতটা আশ্চর্য হওয়ার তো কিছু নেই। তন্ময় বরাবরই অরুর সব কিছুতেই ধৈর্যবান। ওরা দুজন মেড ফর ইচ আদার। একজন বাঁচাল, অন্যজন পারতে একটি শব্দ উচ্চারণ করে না। অপোজিট অ্যাট্রাক্টস দ্য মোস্ট। আবারও প্রমাণিত। এই সময় বাবু মিয়া ত্বরান্বিত পায়ে ছুটে এসেছেন, জানিয়েছেন খাবার দাবার গরম হয়েছে, যে কোনো সময় পরিবেশন করতে পারবে। এতে সবাই হইচই করে উঠল। তৎক্ষণাৎ বাড়ির ভেতর রওনা হলো। ফ্রেশ হয়ে খেয়ে নেওয়া দরকার, পেটে ইঁদুর হাঁটছে। উত্তর দিকের ঘরটি তন্ময় নিয়েছে, ঘরের পূর্বাত্রে বারান্দার মতন আছে, সাথে প্রশস্ত একটি জানালা, লাগোয়া ওয়াশরুম। প্রকৃতপক্ষে অরুর পছন্দের ঘর এটি। ধীর গতিতে টুকটুক করে ঘুরে বেরিয়েছে পছন্দ মতো রুমের খোঁজে। পেতেই সে সন্তোষ বিড়াল আরাম করে নরম গদিতে বসে আপাতত, পা দুটো নাচিয়ে ভেতরে চোখ ঘুরাচ্ছে। সাদা বাল্বের আলোতে চমৎকার লাগছে সবকিছু, বেশ শৃঙ্খলভাবে গোছানো। তন্ময় তাদের লাগেজ দুটো প্রাচীর ঘেঁষে রাখলো। উত্তর দিকে তাকে অনুদ্ধত দেখালেও হৃদয়ের ভেতরে সে আলোড়িত। বন্ধুদের তখনকার কথাটি এখনো কানে বেজে চলেছে। অপর দিকে অরুর উদ্গ্রীব দৃষ্টি তাকে উত্তেজিত করছে। আপন সত্তাকে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই সময় রিয়ানের আহ্বান শোনা গেল দ্রুত বেরুনোর। রোমান্স পরে করিস, সারা রাত বাকি আছে। ওরকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আই, খাবো।
ক্ষুধায় মারা যাচ্ছি, লিটারেলি। অরুর সহাস্য চঞ্চল মুখটি ধূপ করে নিভে এলো। দৃশ্যমান রূপে রক্তিম হলো গাল দুটো, কাঁপলো ঠোঁট জোড়া, চোখ জোড়ার পাপড়ি দয় ক্রমান্বয়ে পলক ফেলেছে। তন্ময় নিজেকে নির্বিকার রাখার প্রচেষ্টারত গলায় বলল। যা ফ্রেশ হয়ে আয়। অরু যেন আদেশের অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, নিজের লাগেজ খুলল ব্যস্ত হাতে, প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমের দরজা লাগাতেই বড় করে শ্বাস টেনে ফেলল তন্ময়। শার্টের 4টে বোতাম খুলল ছটপট। অত্যাধিক গরম লাগছে, ঘেমে উঠেছে ললাট। এত গরম লাগার কারণ কি? তার হার্টবিট 355 ডিগ্রিতে চলছে কেন? ধুকপুক বিছানায় বসলো। ধুকপুক 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 বক্ষস্থলে হাত চেপে বিছানায় বসলো, নিরাশ্রয় দৃষ্টি ওয়াশরুমের দরজায়। এর পূর্বেও তো তারা একই কক্ষে থেকেছে, আজ প্রথম তো নয়। দৃষ্টি ফেললো দেওয়াল ঘড়িতে, আজ 12টা 20। রাত হয়েছে বেশ। তন্ময় ফোন বের করে পকেট হাতে সাইলেন্ট করা ছিল। মোট 9টি মিসড এসে রয়েছে, 5টা মোস্তফা সাহেবের, 4টে আনোয়ার সাহেবের। তন্ময় আপন পিতাকেই কলব্যাক করলো সর্বপ্রথম। ভদ্রলোক যেন ফোন হাতেই বসেছিলেন, এক রিং হতেই করেছেন। হঠাৎ কণ্ঠে গমগমে ভাব, প্রশ্নপত্র যেন তার হাতেই ছিল। একের পর এক প্রশ্ন ছুড়ে চলেছেন। তন্ময় আজ পিতার বাধ্যগত পুত্র, সাধারণ সাবলীল গলায় প্রত্যুত্তরে করছে। পিতার সঙ্গে কথা শেষ করে চাচা নামক শ্বশুরকে কল করলো। আনোয়ার সাহেবের কণ্ঠ তন্দ্রাচ্ছন্ন। ভদ্রলোক ঘুমুচ্ছিলেন। তন্ময় দু চার বাক্যের কথা বেশি করে বলে কাটালো। ফোন বিছানায় ফেলে উঠে দাঁড়ালো। লাগেজ থেকে ট্রাউজার টি শার্ট বের করে, অরুর তদ্রূপ সময় লাগেনি, মেয়েটা 5 মিনিটের মাথায় বেরিয়ে এসেছে। জামা কাপড় বদলেছে, পরেছে কটনের পাতলা ফতুয়া, সাথে বিস্তৃত প্লাজো, হাতে স্কার্ফ। জড়সড় পদচারণ ফেলে এগিয়ে আসছে, অপ্রস্তুত দেখাচ্ছে, সামান্য লাজুকও বটে। দৃষ্টিতে দৃষ্টি মেলাচ্ছে না, বরং চতুর্দিকে ওর মনোবৃত্তি। কাঁচের ডাইনিং টেবিল জুড়ে এর মধ্যেই সকালে সমাগত। উৎকণ্ঠিত ভঙ্গিতে বসে তন্ময় অরুর জন্য। ওরা দুজন আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু। কয়েক রকমের তরকারির বন্দোবস্ত করা হয়েছে ঝরঝরে সাদা ভাতের সাথে। বছরে রয়েছে বড় ইলিশ মাছের ভাজা। অরুর ভাজা ইলিশ পছন্দের। তন্ময় সেটি আগে তুলে দিল ওর পাতে। এই দৃশ্যে ঐশী এলিজা মুখ। দুজনেই শুনেছে, তবে শোনা এবং দেখার মধ্যে আসমান সমান পৃথকতা। এলিজা তো বলেই বসলো, আমাদের তন্ময় হাজব্যান্ড ম্যাটেরিয়াল, ওরও ভাগ্যবতী। সুহানি নিজের একাগ্রতা প্রকাশে গরদান দোলালো। ঐশী আমোদেই শুধালো। অরুর উদ্ধৃত প্রত্যুত্তর শুনতে তন্ময়ও আনমনেই মুখিয়ে। ঊর্ধ্বভাগে দেখানো পরোয়ানাবিহীন খেতে থাকা তার কান দুটো উদ্গ্রীব। অরুর জবাবটি বেশ সময় নিয়ে এলো, মুখচোরা ভাব কণ্ঠে। আমিও তাই মানি। অতি সাধারণ প্রত্যুত্তরটি তন্ময়ের হৃদয়ে উত্তাল সমুদ্রের ঝড় সৃষ্টি করল। ভালো লাগায় দুলে উঠল। ঠোঁটের কোণেতে ভিড় জমালো সূক্ষ্ম হাসির রেখা। খাওয়ার পরের সময়টুকুতে বন্ধুদের মধ্যে আলাপ চলল জম্পেশ। তন্ময় প্রয়োজনে 2-4 বাক্য বলছে। ভোজন শেষ হয়েছে একে একে সবার। সুহানি পূর্বেই ছুটেছে ঘুমুতে। চোখে সর্ষে ফুল দেখছে সে। রিয়ানো আর রইল না। এলিজা ঐশী একসাথে ঘুমাবে। নিজেদের রুমে চলে গিয়েছে। সম্মুখে দাঁড়িয়ে রুস্তম, মাহিন এবং ইব্রাহিম। 3 জনের মুখাবয়ব সুবিধের নয়। অরু তন্ময়ের পাশেই দাঁড়িয়ে 4 জনের চাওয়াচাই অবলোকন করছে অবুঝ দৃষ্টিতে। রুস্তম চোখ টিপে দুষ্টু হাসল। তন্ময় তা দেখেও যেন দেখল না। নির্বিকার তন্ময়ের কানের কাছটায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলে যাচ্ছে মাহিন। তার পেছন পেছন বাকি দুটোও চলে গেল। অরু শুধালো, ভাইয়া কি বললেন?
প্রশ্নটি সন্তর্পণে এড়িয়ে গেল তন্ময়। অরুর হাতটি মুঠো ভর্তি নিজেদের ঘরের দিকে হাঁটা ধরল। বারান্দার দরজা খোলা, সিলিং ফ্যান ছাড়া, পাখা দুটো ঘুরছে অনবরত, কাঠের জানালাখানা মেলে আছে, মৃদু হাওয়া ভেসে ভেতরে প্রবেশ করছে, শীতল করে তুলেছে রুম। আকাশের চাঁদটি কালো মেঘেতে ডুবেছে, আবির্ভাব ঘটেছে গুমোট প্রাকৃতিক পরিমণ্ডলের। তন্ময় বিছানায় বসেছিল, কি করবে বুঝে পাচ্ছিল না। নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে ল্যাপটপ বের করেছে, ব্যস্ততা দেখাচ্ছে কাজে। অরু বাবু মিয়ার থেকে সরিষের তেল এনেছে, কাচের বাটি হাতে তার। এসে দাঁড়িয়েছে তন্ময়ের কাছটায়। তন্ময় আকস্মিক চোখ তুলে চাইল, ওর হাতে তেল দেখে আশ্চর্য হলো, টনক নড়ল। মনে পড়ল তখনকার বিষয়টা, ওর এখনো মনে রেখেছে। ওরও বেশ চিন্তিত। ল্যাপটপ নিয়ে বসলেন যে, আজ এইসব করার কি দরকার? বলেছিলেন পিঠ কোমর ব্যথা করছে, মালিশ করে দেই। তন্ময় এক পলক চাইল অরুর মুখপানে, বেশ বাধ্যভাবেই ল্যাপটপ সরিয়ে রাখলো। টি শার্ট একটানে খুলে ফেললো। পেটানো দেহ দৃশ্যমান, মাংসপেশিগুলো ফুলে ফেপে আছে, পেটের দিকটায় সিক্স প্যাক। অরুর দুগাল রক্তিম হচ্ছে, ছন্ন ছাড়া দৃষ্টি। তন্ময়গুলো পেটে ভর দিয়ে, তন্ময় শুলো পেটে ভর দিয়ে। অরু অন্য পাশ দিয়ে বিছানায় উঠেছে, দুই হাঁটু ভাঁজ করে বসেছে পাশেই, দুহাতে তেল নিয়ে হাত দুটোর রাব করল কিয়ৎক্ষণ। উষ্ণ ভাব আসতেই হাত দুটো ছোঁয়ালো তন্ময়ের শির দ্বারায়, স্পর্শে যেন ইলেকট্রিক্যাল পাওয়ার স্থাপিত করা। ছুতেই তন্ময় বড় করে শ্বাস নিল, আর তখন তার এখন আর মালিশ নিতে ইচ্ছে করছে না, বরঞ্চ মালিশ দিতে ইচ্ছে করছে। তন্ময় কপাল চাপড়ে ধরল। তখনও অরু ধীর গতিতে মালিশ করছে সর্বপিঠ। বাহির থেকে ধ্বনি ভেসে আসছে, কর্ণগোচর হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির ধ্বনির। অরু বেশ শক্তি প্রয়োগ করছে, হাতের তালু দুটো টকটকে লাল হয়ে গিয়েছে, ব্যথাও হচ্ছে কবজিতে। তবে থামলো না, এবারে ঝুঁকে কাঁধের দিকটায়ও মালিশ করছিল। কাঁধটা শক্ত, বেশ কসরত করতে হচ্ছিল। কোমল হাত দুটো অনবরত মালিশে ব্যস্ত। অরু ধ্যান মগ্নতায় আবদ্ধ। আকস্মিক তার চোখের সামনেটাই আকাশ পাতাল নড়ে উঠল যেন। বুঝে উঠবার আগেই নিজেকে আবিষ্কার করলো তন্ময়ের বুকের নিচে, অপ্রত্যাশিতভাবে শোয়া। তন্ময় ঠিক তার ওপরে, উদুম দেহে, গভীর চোখে চেয়ে। তার হাত অরুর মাথার কাছটায়, মুখটা অতি কাছে, নাকে নাক স্পর্শ করছে। অরুর বড় বড় চোখ দুটো শক্তভাবে বুজে গিয়েছে, তীর তীর করে কাঁপছে ঠোঁটজোড়া। তৈলাক্ত হাত দুটোই আপন হাত ডুবালো তন্ময়। দুর্বোধ্য হাসল, হাত দুটোকে তেলে মাখিয়ে অরুর পাতলা নরম তুলতুলে কোমল ছুঁয়ে দিল মালিশ করার তাগিদে। অরু চমকে চোখ মেলে চাইল, মুহূর্তেই দৃষ্টিতে দৃষ্টি নিবিষ্ট হলো। তন্ময় তৎক্ষণাৎ মুখ নামিয়ে অরুর কোমল গোলাপি ঠোঁটে মিশে গেল, যেন এটি একমাত্র রাস্তা পালানোর। ঝুম বৃষ্টি নেমেছে, তীব্র ধ্বনি চতুর্দিক হতে শ্রবণ হচ্ছে, ভেসে বেড়াচ্ছে বৃষ্টির জল, বারান্দা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে, ভিজিয়েছে ফ্লোর। এ যাত্রায় তন্ময় আপন সত্তাকে থামালো, টেনে হিচড়ে চেতনা ফেরালো যেন। অরুর ঠোঁটজোড়া ছাড়লো, নিগুড়ভাবে অবলোকন করলো সুশ্রী মুখখানা। পাশেই শুয়ে অরুর কম্পিত দেহ দুহাতে আগলে নিল বক্ষ পিঞ্জরে, চুলের ঊর্ধ্বভাগে চুমু বসিয়ে মাথা বুলিয়ে আওড়ালো। ঘুমা। অরু শান্ত হয়েছে, হৃদয়ে উথাল গতিবেগ কমে এসেছে। কম্পমান হাত দুটো তন্ময়ের কোমর জড়িয়ে নিয়েছে, কান উঁচু করে বৃষ্টির ধ্বনি শুনে বলে, বৃষ্টি হচ্ছে। হুম। পুষ্প বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম ধ্বনিতে মুখরিত ঘর। বিছানার সামনেই জানালাটি, সেটি খোলা। অরুর দৃঢ় আবদারে শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। অরু নিবিড় তন্দ্রায় আবিষ্ট, অক্টোপাসের মতন হাত পা দ্বারা তন্ময়কে চাপটে ধরে আছে। মাথাটা শক্ত পোক্ত মজবুত বক্ষস্থলের ওপরে, পা দুটো তন্ময়ের পুরুষশালী উরুতে।
হাত দুটো পেটের কাছটাই আদুরে ভঙ্গিতে রাখা। অন্ধকারাচ্ছন্ন কামরায় তন্ময় সজাগ। ঘুমের ঘরটুকুও যেন চোখ দুটোর ভেতরে নেই। ছোটখাটো নরম তুলতুলে শরীরের সংস্পর্শে ঘুম না আসাটাই বরঞ্চ স্বাভাবিক। তন্ময়ের চোখ দুটি আধারে তলানো অরুর ঘুমন্ত মুখটা দেখতে উদ্গ্রীব। বাতি বন্ধ করা সঠিক হয়নি, ওঠে জ্বালানোর সুযোগটুকু নেই। তন্ময় অতি তুচ্ছ রূপে নড়লেই অরু ঘুমিয়ে আরো আষ্ঠে পৃষ্ঠে চাপটে ধরে। এই সময় অনুচ্চস্বরে তর্ক বিতর্ক সমতুল্য কথোপকথন হচ্ছে দরজার ওপারে। ফিসফিসানি সুরের কথোপকথনরত মৃদু সেই আওয়াজ কর্ণগোচর হয় তন্ময়ের। ভ্রুদয়ের মধ্যেখানে ততক্ষণ ভাঁজ পড়ে 5টি। আরে বেটা, ঠেলাঠেলি করিস না। বলতে বলতে দ্বারে কান পাতল মাহিন। ভেতরকার অঘটিত কার্যকলাপ শুনতে উৎকণ্ঠিত। প্রকার নিগুড় মনোনিবেশকারী তাকে ঠেলে ঠুলে রিয়ান পাশে এসে দাঁড়ালো। সাইডে চাপ, শুনতে দে। শ্বাস পর্ব থমকিয়ে রাখে ক্ষণিকের জন্য, যেন নিজ শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু ভেতরের শব্দ শুনতে ব্যাঘাত সৃষ্টি করবে। পেছনে সুহানি দাঁড়িয়ে, মুখাবয়ব অনুরাগ শূন্য, ছোট ছোট চোখে চেয়ে চাপা স্বরে শুধায়।